কাহিনীর সাতকাহন ও হে নূতন সাংস্কৃতিক গোষ্ঠীর যৌথ উদ্যোগে আজ আমাদের নিবেদন কানাইলাল, এক বেনামি শহীদের কাহিনী। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তি সংগ্রামের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যের জন্ম 1909 সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরে। তিনি শহীদ হয়েছিলেন 1931 সালের 27 জুলাই। এই বীর বিপ্লবীর নিজের নাম, যশ, খ্যাতি অবলীলায় সরিয়ে রেখে নিঃস্বার্থ দেশপ্রেমে শহীদ হওয়ার কাহিনী আমরা আজ নাট্যরূপের মাধ্যমে তুলে ধরব। এই কাহিনীর নাট্যরূপ দিয়েছেন সায়ক চক্রবর্তী, অভি প্রামাণিক ও শোভন। কাহিনীটি নাটক হিসাবে পলাশ শ্রীমানির পরিচালনায় হে নূতন সাংস্কৃতিক গোষ্ঠী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পরিবেশন করেছে। অডিও স্টোরিটি পরিবেশনায় কাহিনীর সাতকাহন এবং হে নূতন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা। গল্পটির পরিচালনায় প্রীতম মুখার্জি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও মিক্সিংয়ে প্রতিম চক্রবর্তী, গল্পের সূত্রধর আমি শোভন। বিশেষ সহযোগিতায় বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটি। শুরু হচ্ছে কানাইলাল, এক বেনামি শহীদের কাহিনী। বিংশ শতাব্দীর প্রথমাংশ বাংলা তথা সমগ্র ভারতবর্ষ তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দমন নীতির শিকার। ভারতবাসী তখন ব্রিটিশ শাসকদের ওপর রাগে বিদ্বেষে ফুঁসছে। 1905 সালে বঙ্গভঙ্গের সময় থেকেই বাংলার বিপ্লবীরা শুরু করেছেন সশস্ত্র অভ্যুত্থান। অন্যান্য বিপ্লবী সংগঠনগুলোর মতো যুগান্তর দলও তখন যথেষ্ট সক্রিয়। এই যুগান্তর দলের বারুইপুর শাখার নেতা সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ওরফে সাতুদা স্বাধীনতার লড়াইয়ের সৈনিক নির্বাচনের জন্য তার সংগঠনের কর্মী নরেন্দ্রর সাথে আলোচনায় বসেছেন। সময়টা মোটেও ভালো নয় সাতুদা। গোড়া পুলিশ একে একে আমাদের অনেক কর্মীদের গ্রেপ্তার করছে। এই সময় আপনি কেবল আমাদের যুগান্তর দলের ভরসা। কিছু একটা করুন দাদা, কিছু একটা করুন। কথাটা তুমি ঠিকই বলেছ নরেন্দ্র। আমাদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আমাদের সংগঠনের কর্মী আরও বাড়াতে হবে। এইভাবে এই কয়েকজনকে নিয়ে আর সংগঠন চলবে না। সাতুদা, আমার মনে হয় এখানে এভাবে বসে কর্মী নির্বাচনের কাজ করে কোনো লাভ হবে না। এখানে সর্বত্র ওই গোড়াদের অবাধ যাতায়াত, আর আপনিও ওদের সন্দেহের তালিকার বাইরে নন। আপনাকে ওরা একরকম নজরবন্দি করে রেখেছে। আরে ওদের নজরবন্দির আমি ধারধারি না। তবে হ্যাঁ, এটা ঠিকই, শুধু এখানে বসে এই কর্মী বাড়ানোর চিন্তা বৃথা। আমিও ঠিক সেরকমই ভাবছিলাম। আচ্ছা, সুনীলকে একবার খবর পাঠালে কেমন হয়? সুনীল মানে 24 পরগনার গঙ্গাঘাট আর সুনীল চ্যাটার্জি? হ্যাঁ, মানে আমি ভাবছিলাম ওদের গ্রাম বা ওদের পাশের জয়নগর মজিলপুর গ্রাম বা ধরো বহুরুক্ষেত্র অঞ্চল থেকে যদি এই কর্মী নির্বাচনের কাজ শুরু করা যায় তাহলে কেমন হয়? একদম ঠিক বলেছেন দাদা। ওই জয়নগর মজিলপুরেই তো মনমথদার বাড়ি। মনমথদা অনেকদিন ধরেই আমাদের যুগান্তর দলের অস্ত্র যোগানের কাজ করে আসছে। ওদের দুজনকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। সুনীল, মনমথ দুজনেই দায়িত্ববান ছেলে, আর ওদের সাথে 3 কড়িও আছে। ওরা এই কাজ ভালোই করবে। আচ্ছা শোনো, কাল শুধু সুনীলকে এখানে ডাকো, আর 3 কড়ি যদি আসতে পারে আসুক। দুপুরের পরে চৌধুরীদের ভাঙা টিলার দিকটায় বড় কেউ একটা যায় না, ওখানেই না হয় আমরা আলোচনা সেরে ফেলবো। আর ওরাই না হয় ফিরে গিয়ে মনমথকে খবর দেবে, কারণ একসাথে ওদের 3 জনের আসাটা আমার মনে হয় ঠিক হবে না। কিন্তু দাদা, 3 কড়ির পক্ষে কি আসা সম্ভব? একবার বলেই দেখো না, সম্ভব হলে আসবে। ঠিক আছে দাদা, আমি কালই খবর পাঠাচ্ছি। না 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 নরেন্দ্র, না, আর যেন সহ্য করতে পারছি না। একে একে আমাদের দেশের বীর যোদ্ধারা প্রাণ ত্যাগ করছে। এই তো কিছুদিন আগে যতীন দাস 63 দিন অনশন করে মৃত্যুবরণ করলেন। তারপর ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, আর কত সহ্য করবো আমরা। আপনি তো এখনো আছেন দাদা, আরো বীর তৈরি করার জন্য। শুধু আমি কেন, তুমি আছো, তোমরা সবাই আছো।
আমাদের সবাইকে মিলে এই লড়াইটাকে আরো বড় করে তুলতেই হবে, যাতে ওই ব্রিটিশ সরকার বুঝতে পারে মারতে শুধু ওরা নয়, মারতে আমরাও পারি। আচ্ছা শোনো, এবার বাড়ি যাও, অনেক রাত হলো। বেশি রাত হলে কিন্তু আবার সন্দেহ বাড়তে পারে। বন্দে মাতরম। বন্দে মাতরম। সাতুদার তলব পেয়ে তাঁর সাথে দেখা করতে এলেন সুনীল ও তিনকড়ি ওরফে তিনু। তাঁদের সাথে এলো আরও একজন, যে তখন ঘুণাক্ষরেও জানত না যে ভারতের স্বাধীনতা আন্দোলনের এই বিশাল যুদ্ধের সাথে সে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়তে চলেছে। এসো সুনীল, এসো তিনকড়ি। দাদা, আপনারা কথা বলুন, আমি ওদিকে আছি। শোনো, আমাদের এই স্বাধীনতার লড়াইকে আরো বড় এবং শক্তিশালী করে তুলতে আরো অনেক সৈনিকের প্রয়োজন। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক কর্মী আমাদের প্রয়োজন পড়তে পারে। তাই আমি ভাবছিলাম 24 পরগনার এই কর্মী নির্বাচনের কাজ যদি তোমরা শুরু করো কেমন হয়। তা তোমার এ বিষয়ে কি মত সুনীল? দাদা, আপনাকে দেখে, আপনার আদর্শে আমরা এই পথে এসেছি। আপনার কথা আমাদের সবার কাছে আদেশ সমান। আপনি যখন বলছেন তখন এই দায়িত্ব আমি নিতে প্রস্তুত। আর মনমতোকে জানালে সেও না বলবে বলে মনে হয় না। আর তুমি কি বলো তিনকড়ি? আমাকে এসব জিজ্ঞাসা করে লজ্জায় ফেলবেন না দাদা। আমি একজন ডাকাত, আপনারা যা বলবেন আমি তাতেই রাজি। তোমাদের থেকে ঠিক এরকমই একটি উত্তর আমি প্রত্যাশা করেছিলাম। তবে তিনকড়ি, নিজেকে কথায় কথায় ডাকাত বলার অভ্যেসটা এবার ছাড়ো। নিজের দেশের জন্য যারা ওই ব্রিটিশদের ওপর লুটপাট চালায়, তারা আর যাই হোক ডাকাত কখনোই হতে পারে না। মিলিয়ে নিও তোমরা। তোমাদের মতো কর্মীরা সাথে থাকলে আমরা একদিন ওই ব্রিটিশদের এই দেশ থেকে বিতাড়িত করেই তবে ছাড়ব। নিশ্চয়ই দাদা। আমি একটা কথা ভাবছিলাম দাদা, তিনুর ব্যায়ামের আখড়ার কথাটা শুনেছেন তো? হ্যাঁ শুনলাম, সৌরেন দত্ত নাকি আর্থিকভাবে অনেকটাই সাহায্য করেছেন ওই আখড়া তৈরির জন্য। শুধু আর্থিকভাবেই নয় দাদা, সৌরেনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা পাশে পেয়েছি। আর আখড়ার কাজে ওই বামা সমিতির মেয়েদেরও অনেক সাহায্য পেয়েছি দাদা। ওই ব্যায়ামের আখড়া থেকেই আমরা যদি এই কর্মী নির্বাচনের কাজটা... উত্তম প্রস্তাব। তবে সুনীল, যাই করো পুলিশের নজর এড়িয়ে, বুঝলে তো? আমাদের আশেপাশেই কিন্তু এমন অনেক মানুষজন ঘুরে বেড়াচ্ছে যারা এরকম সমস্ত কর্মকাণ্ডের খবর ব্রিটিশ পুলিশের কানে তুলে দিয়ে আসছে। সে আর আপনাকে বলে দিতে হবে না দাদা। তবে আমাদের জয়নগরের গোড়া পুলিশ তিনুকে কিন্তু যথেষ্ট ডরায়। কিন্তু সবই তো বুঝলাম সুনীল, কিন্তু তোমার তিনুদা যাকে ওই পারে দাঁড় করিয়ে রেখেছে, তিনি কে? তিনু অবাক হয়ে গেল। কিন্তু আপনি কিভাবে? ষষ্ঠ ইন্দ্রিয় তিনকড়ি, ওটা আমাদের সবসময় সজাগ রাখতে হয়। তোমরাও সজাগ থাকবে সব সময়। সত্যিই দাদা, আসলে ও আমার পাড়ারই ছেলে। একদিন দেখলাম ব্যায়ামাগারের পিছনে জঙ্গলে বসে কাঁদছে। জিজ্ঞাসা করতে বলল পরীক্ষায় ফেল করেছে, বাড়ি গেলে মা ওকে খুব মারবে, তাই ওখানে বসে। সেই থেকেই আমার সাথে ঘোরাফেরা করে। কলকাতায় ওর দাদার একটা দোকান আছে, সেখানে যাবে বলে আমার সাথে আসার বায়না ধরল। তা কই ডাকো দেখি, তোমার পাড়াতুতো ভাইটির সাথে একটু আলাপ করি। কানু, এ কানু, একবার এদিকে আয় তো। আয় আয় ভাই। সাতুদা, এই যে আমার ভাইটা। তা কি নাম বাবা তোমার? কিরে, নাম বল। আগে কানাইলাল ভট্টাচার্য। রোগা ছিপছিপে চেহারা, বয়স খুবই অল্প। সামান্য লাজুক হলেও চোখে মুখে প্রবল বুদ্ধির ছাপ। সাতুদার চোখ এড়াল না। বাড়ি কোথায়? জয়নগর মজিলপুর। তা পড়াশোনা করো নাকি? হ্যাঁ, জয়নগর মজিলপুর ট্রেনিং স্কুলে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু ওদিকটায় অপেক্ষা করো, আমরা একটু কথা বলে নিই। যা কানু, তুই ওদিকে গিয়ে দাঁড়া। আচ্ছা সুনীল, তিনকড়ি, তাহলে ওই কথাই রইল। মনমতোর সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব তোমরা এই কাজ শুরু করো। আরেকটা জরুরি কথা তোমাদের এখানেই বলে রাখি, যতীনদার কাছে আমি খবর পেলাম
জার্মানি থেকে গদর পার্টির কিছু সাথী জাহাজে করে অস্ত্র পাঠাচ্ছেন। কিছুদিনের মধ্যেই সেই অস্ত্র হ্যালিডে দ্বীপে এসে উপস্থিত হবে। অস্ত্র দেশে এলেই মনমথ যেন কিছু অস্ত্র জয়নগরে নিয়ে আসার ব্যবস্থা করে। ঠিক আছে দাদা, আমি আজ গিয়ে মনমতকে খবর দিচ্ছি। দাদা, যতীনদা মানে? যতীনদা মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মানে বাঘা যতীন? হ্যাঁ, বাঘা যতীন। আচ্ছা, যাই হোক, আমার কিন্তু এখানে এভাবে বেশিক্ষণ থাকাটা মোটেও নিরাপদ নয়। গোরা পুলিশ আবার যে কোনো সময় চলে আসতে পারে। আমি চলি, তোমরাও এসো, সাবধানে যেও। বন্দে মাতরম। বন্দে মাতরম। বারুইপুর থেকে ফেরার পর একদিন সুনীল মন্মথর বাড়িতে যায়। দরজা ধাক্কা দেওয়ার ধরনে মন্মথ বুঝতে পারে সুনীল এসেছে। আসলে এভাবেই বিপ্লবীরা নিজেদের মধ্যে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন। মনমথ, মনমথ, বলি বাড়ি আছো নাকি? সুনীলদা? এই যে সুনীলদা, কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল এই অধমকে মনে পড়লো? কি যে বলো তুমি। আচ্ছা শোনো, একটা জরুরি কথা আছে। জরুরি কথা? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। শোনো, সাতুদা আমাকে আর তিনকড়িকে ডেকেছিলেন, বুঝলে? কেন গো, হঠাৎ? সাতুদা বললেন জার্মানি থেকে গদর পার্টির কিছু সাথী জাহাজে করে অস্ত্র পাঠাচ্ছেন। কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছলেই তুমি গিয়ে কিছু অস্ত্র জয়নগরে নিয়ে আসবে। আর আমাদের যুগান্তর দলের কর্মী বাড়ানোর কাজ সাতুদা জয়নগর থেকেই শুরু করতে বলেছেন। তুমি, আমি আর তিনু, এই তিনজনকেই দায়িত্বটা নেওয়ার কথা বলেছেন। তা তিনুদা কি বলল? তিনু আবার কি বলবে? ও বলল তোমরা যা করবে তাতেই আমি রাজি। তা তুমি রাজি আছো তো? হ্যাঁ, এটা আবার তুমি আমাকে জিজ্ঞেস করছো সুনীলদা? আরে আমি তো দুপা বাড়িয়েই আছি সব সময়। বেশ, বুঝলাম। তবে সুনীলদা, আমি একটা কথা ভাবছিলাম। তিনুর বোসপাড়ার যে ব্যায়ামের আখড়াটা বানিয়েছে, তুমি সেটা দেখেছো? আমরা তো সবাই দেখছি একই রাস্তায় হাঁটছি। হ্যাঁ, দেখেছি ব্যায়ামের আখড়াটা। খুব বড় করে করেছে, আর অনেক ছেলেই এখন ওখানে ব্যায়াম শিখতে আসে। তোমার মতো আমিও ওই ব্যায়ামের আখড়া থেকেই এই কাজ শুরুর কথা ভাবছি। আর সাতুদাকে এই প্রস্তাব দিতে উনিও অমত হননি। তাহলে তিনু তো আমাদের স্বাধীনতা লড়াইয়ের সৈনিক তৈরির কাজ শুরু করে দিয়েছে গো। তাহলে আজ একবার ওদের আখড়ায় ঢু মেরে আসা যাক। পরিকল্পনা মতো সেদিন সন্ধ্যায় বোসপাড়ার ব্যায়ামের আখড়ায় সুনীল ও মন্মথ এসে উপস্থিত হন। ব্যায়ামাগারে তখন তিনকড়ির উপস্থিতিতে ব্যায়ামের অনুশীলন চলছে। তাদের সঙ্গে এলেন সৌরেন দত্ত। সৌরেন দত্ত একজন অভিজাত পরিবারের সন্তান ছিলেন। সরাসরি বিপ্লবী দলের সদস্য না হলেও বিপ্লবীদেরকে নানাভাবে তিনি সহযোগিতা করতেন। তাহলে সকলের মনে আছে তো আগামীকাল সভার কথা? অবশ্যই। তাছাড়া তিনু থাকতে আমাদের আর ভাবনা কি? এই আখড়ায় এমন একটা সভা আয়োজনের সব কৃতিত্ব তো তিনুরই। আমি কিছুই করিনি ভাই মনমতো, তোমাদের সকলের সহযোগিতায় সব হচ্ছে। আমি এই বিশাল কর্মকাণ্ডের এক তুচ্ছ সৈনিক মাত্র। এরমভাবে বলো না তিনু, জানোই তো তোমাদের জন্য স্বাধীনতার লড়াই সবাই আর চালিয়ে যেতে পারছে। যাক, ছাড়ো এসব কথা। শোনো, তোমরা কাল বিকেলের সবার আয়োজনে মনোযোগ দাও। শুনলুম কাল সকালে তোমরা নাকি ক্ষুদিরামের ছবি নিয়ে পদযাত্রা করছো। হ্যাঁ, আগামীকাল 11ই আগস্ট ক্ষুদিরাম বসু শহীদ দিবস উপলক্ষে আমরা এই কর্মসূচি নিয়েছি। সাথে ওই বামা সমিতির মেয়েরাও থাকবে। ভালোই তো, ওদেরও কাল বিকেলের সভায় ডেকে নাও। আর একটা কথা আমি তোমাদের বলে রাখি, আগামীকালের সভার প্রধান বক্তা যদি দীনেশ মজুমদারকে করা হয় তাহলে কেমন হবে? দীনেশ মজুমদার নামটা যেন কোথায় কোথায়। ও আচ্ছা, উনি কি সেই বিপ্লবী যিনি পুলিশ কমিশনার চার্লস ট্রিগার্টকে মারতে গিয়ে ধরা পড়েছিলেন, তারপর ওই মেদিনীপুর জেলের পাঁচিল টপকে পালিয়েছিলেন? একদম ঠিক ধরেছ। তিনি আমাদের খুব ঘনিষ্ঠ একজনের বাড়িতে আছেন। কাল বিকেলে তাহলে আমি ওকে নিয়ে আসতে পারি। বাহ, এরকম একজন মানুষের বক্তব্য শুনবো, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের মহৎ উদ্দেশ্যে
বাধা দিতে ইংরেজরা বিভিন্নভাবে আমাদের দেশের কিছু অসৎ লোককে কাজে লাগাতো। খাবারের আর অর্থের লোভে এরা নিজেদের দেশের সাথে বেইমানি করতে দুবার ভাবত না। সেরকমই একজন এই তিনুর ব্যায়ামাগারের পিছন দিকটায় একটা ঝোপে লুকিয়ে সব নজর রেখে গোপন কথা শুনছিল। কানু হ্যারিকেনের আলোয় হঠাৎ ঝোপটা সামান্য নড়তে দেখে সন্দেহ করে সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা রোগা বেঁটে লোক ঝোপের ভেতর দাঁড়িয়ে আছে। কানু তাকে ঝোপের মধ্যে থেকে বের করে টানতে টানতে আখড়ায় নিয়ে আসে। কে কে ওখানে? আরে আরে কানু, আমি নগেন চক্রবর্তী। তোদের ব্যায়ামের আগ্রাটা একটু দেখতে এলাম। তা এত রাতে হঠাৎ ব্যায়ামের আখড়া দেখতে আসার ইচ্ছা হলো কেন? কি করবো সারাদিন তো সময় পাই না, এই বউ বললে সময় করে একবার দেখে এসে। বাহ 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 বাহ, ভারী খাসা বানিয়েছিস। আচ্ছা আচ্ছা চলি রে, চলি, পরে আবার দেখা করে যাবো। এই ভদ্রলোক কে তিনু? কাছেই থাকে নগেন চক্রবর্তী, এলাকার একটা কুখ্যাত ধরিবাজ লোক বলতে পারো। তবে ব্যায়ামাগার দেখতে এসেছিল বলে তো আমার মনে হলো না। ভদ্রলোকের এরকম আড়ি পাতাটা মোটেও সুবিধে লাগলো না। কিন্তু কাল যদি সভায় কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় তাহলে? কিন্তু কাল যখন সভা ঠিক হয়েছে, সেটা বাতিল করা কি ঠিক হবে? আচ্ছা বেশ, সভা যখন ঠিক হয়েছে সভা হোক। আমরা সকলে পাহারা দেব। কোনো রকম বেগতিক দেখলেই ইশারা করা হবে। ঘোষেদের বাড়ির ভিতর দিয়ে পাণ্ডবপাড়া হয়ে বুড়োরঘাট খালে চলে যাবে কানু। সেখানে ডিঙি বাঁধা থাকবে একটা। সেই ডিঙি বেয়ে কানু দীনেশদাকে নিয়ে পালিয়ে যাবে মনির তটে। তারপরের ব্যবস্থা পরে করা হবে। বাহ, খুব ভালো পরিকল্পনা করেছো। কিন্তু কানু, তুই পারবি তো ভাই? হ্যাঁ তিনুদা, নিশ্চয়ই পারবো। আচ্ছা বেশ, আজ সবাই এসো। কাল সকালে পদযাত্রায়, তারপর বিকালের সভায় দেখা হবে। বন্দে মাতারাম, বন্দে মাতরম। সেটাই কানু অর্থাৎ বীর বিপ্লবী কানাইলালের স্বাধীনতা আন্দোলনে পাওয়া প্রথম গুরুদায়িত্ব। এদিকে ব্যায়ামাগারের আখড়া থেকে বেরিয়ে নগেন সোজা পুলিশ চৌকিতে যায়। সেখানে একজন বাঙালি পুলিশ তার কাঠের টেবিলে বসে কাজ করছিল। নগেন বলে, স্যার স্যার আসবো? কে কে? আগে আমি বলি, আমিটাকে? আমি নগেন চক্রবর্তী, আপনাদের বিশ্বস্ত চাকর। কি ব্যাপার এত রাতে হঠাৎ? জব্বর খবর এনেছি স্যার। কি খবর বলো তাড়াতাড়ি। কিন্তু বলার আগে স্যার, পুলিশটা বুঝে যায় যে টাকা দিলে তারপর সে খবরটা বলবে। নগেন হাত চুলকোতে থাকে। আরে পাবে পাবে, আগে খবরটা তো বলো। না স্যার, এবার একটু বেশি লাগবে। জব্বর খবর কিনা? পাইবে পাইবে, আগে নিউজটা তো বলো। সত্যি দেবেন তো? যা চাইয়াছ তাহা পাইয়া যাইবে, আগে নিউজটা বলো। বলছি স্যার, বলছি। কাল বিকেলে এই বুসপাড়ার ব্যায়ামের আগ্রায় একটা সভা ডাকা হয়েছে স্যার। সব তা আমরা কি নাচবো নাকি? শাট আপ! তোমাকে কতবার বলিয়াছি যে আই ডোন্ট লাইক এক্সট্রা ওয়ার্ডস। কেন নাচবেন কেন? শুনুন না আমার কথাটা। ওই সবার প্রধান বক্তা হবে কে যেন হ্যাঁ স্যার, দীনেশ মজুমদার। সে নাকি টেগার্ড নামে কোনো এক কমিশনারকে কিল করতে গিয়ে ধরা পড়ে। তারপরে নাকি স্যার জেলের পাঁচিল টপকে পালায়। খবরটা শুনে গোরা পুলিশ চমকে ওঠে। দীনেশ মজুমদার পুলিশ কমিশনার চার্লস টেগার্ডকে মারিতে গিয়া ধরা পড়িয়াছিল। তারপর
মেদিনীপুর জেল হইতে পলায়ন করে। অনেক চেষ্টা করিয়াছিলাম ধরার, কিন্তু বাস্টারটা কোথায় যে খপুরের মতো উবে যাইল জাস্ট ঠেরও পাইলাম না। এবারে বলুন স্যার, জব্বর খবর কিনা? জব্বর খবরই বটে। এবারে তাহলে আমারটা দিন। দেবো তো, কিন্তু আগে তো ওকে গিয়ে ধরি। কিন্তু কিন্তু নয়, যদি তোমার কথা সত্যি হয় তবে তুমি যে টাকা চাইয়াছ তার থেকে বেশি তুমি পাইবে। নগো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে চলি স্যার, চলি। নগেন। হ্যাঁ স্যার। নগেন বেরিয়ে যাওয়ার মুহূর্তে পুলিশরা তার দিকে একটা মুদ্রা অবহেলায় ছুঁড়ে দেয়। নগেন কুকুরের মতো সেটাকে কুড়িয়ে নেয়। আসলে 200 বছর ধরে ক্রমাগত অত্যাচার এবং শোষণ আমাদের দেশের নিরীহ সাধারণ মানুষকে ঠিক কোন অর্থনৈতিক অবস্থার মধ্যে নিমজ্জিত করেছিল তা আমরা এই ঘটনা থেকে সহজেই বুঝতে পারি। সামান্য কিছু পয়সার জন্য মানুষ তার মাটির সাথে বেইমানি তখনই করতে পারে যখন অভাব, দারিদ্র আর ক্ষুধা চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। একবার মিলিয়ে নেবেন স্যার, মিলিয়ে নেবেন। চলি স্যার, চলি চলি, একবার মিলিয়ে নেবেন। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। দেখি দীনেশ মজুমদার কাল আমার হাত থেকে তোকে খেয়ে বাঁচায়। বোসপাড়ার ব্যায়ামের আখড়ায় শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণ সভার প্রস্তুতি শুরু হয়। সৌরেন, কানু, মন্মথ ও বামা সমিতির সদস্যরাও একে একে আসতে শুরু করে। ও তিনুদা, সভা শুরু হবে কখন? 4টে তো বাজতে চললো। হবে কৃষ্ণাদি, হবে। এখনো তো 4টে বাজতে 15 মিনিট বাকি আছে গো। তোমাদের মানে বামা সমিতির মেয়েদের ওই দেখো ওই পাশে বসার জায়গা করা হয়েছে। কেন রে কানু? আমরা পাশে বসবো কেন রে? আমরা সামনে বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই বসবে এখন। হ্যাঁ রে কানু, দীনেশদাকে তো দেখছি না, এখনো আসেননি বুঝি? না গো, আসেননি। সুনীলদা নিয়ে আসবেন উনাকে। ও সৌরেন, তিনু, এই দীনেশ এসে গেছেন। দীনেশ আসুন, আসুন দীনেশ স্যার। মন্মথ বাইরে চলে যায়। দীনেশ মজুমদারকে নিয়ে সুনীল চ্যাটার্জি প্রবেশ করেন। সভাস্থলের পাশে একটা হাতে আঁকা ক্ষুদিরামের ছবি রাখা, তার তলায় কিছু ফুল সাজানো। সৌরেন একটা পাটাতনের উপর উঠে বলতে শুরু করে, আমাদের সভা এখনই শুরু হচ্ছে। আজ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মাহুতি দিবস, তাই আমাদের সভার প্রধান অতিথি দীনেশ মজুমদার ক্ষুদিরাম বসুর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং তারপর দীনেশদার কাছ থেকে আমরা ওর মূল্যবান বক্তব্য শুনে নেব। আসুন দীনেশদা। দীনেশ মজুমদার কিছু ফুল নিয়ে ক্ষুদিরামের ছবির সামনে নিবেদন করেন। আজ আমি এই ব্যায়ামাগারে আয়োজিত শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণ সভায় উপস্থিত থাকতে পেরে বড়ই আনন্দিত। আমি প্রথমে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি লাইন বলে শুরু করতে চাই। দেশ সেবা কথার কথা নয়, দেশ সেবা মানবের শ্রেষ্ঠ সাধনা। স্বার্থগন্ধ থাকবে না, নাম যশের আকাঙ্ক্ষা থাকবে না, প্রাণের ভয়ে পর্যন্ত থাকবে না। যশ, অর্থ, দুঃখ, পাপ, পুণ্য, ভালো মন্দ সব যে দেশের জন্য বলি দিতে পারবে, দেশ সেবা তার দ্বারাই হবে। আমাদের দেশে ব্রিটিশরা ব্যবসা করতে এসে ছলচাতুরির মাধ্যমে রাজ করতে শুরু করেছে। এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ রাজকে আমাদের ধ্বংস করতেই হবে যে কোনো মূল্যে। এই ধ্বংসের পথে নিজেদের জীবনও যদি চলে যায়, তবু নিজের কর্তব্যকে মাথায় রেখে জীবনের মায়া ত্যাগ করে এগিয়ে চলতে হবে। আমাদের সোনার ছেলেরা দেশের জন্য প্রাণ বলিদান দিচ্ছে। এই তো কিছুদিন আগে যতীন দাস 63 দিন অনশন করে মারা গেলেন। আর আজ যাকে আমরা স্মরণ করতে একত্রিত হয়েছি,
সেই ক্ষুদিরাম বসু তো মাত্র 19 বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পড়েছেন। তাদের মৃত্যুর জবাব আমরা দেব না? নিশ্চয়ই দেব। কানু, কানু, পুলিশ, পুলিশ আসছে কানু। হঠাৎই হাততালির সংকেত দিতে দিতে মন্মথ প্রবেশ করে। পুলিশ এসেছে। সাথে সাথেই দীনেশ মজুমদার তার হাতে রাখা বইয়ের ভিতরে গোপন প্রকোষ্ঠ থেকে লুকোনো বন্দুক বের করে বন্দে মাতরম ধ্বনি দেন। কানু দীনেশ তাকে নিয়ে হুড়মুড় করে সভা থেকে বেরিয়ে যায়। হাতে লাঠি তুলে নিয়ে তিনু, সুনীল ও মন্মথ তাদেরকে অনুসরণ করে। সভাস্থলে হালকা গুঞ্জন। ঠিক সেই সময় দুজন পুলিশ সেখানে উপস্থিত হয়, একজন গোরা ও একজন বাঙালি। এই সভার উদ্যোক্তা কে? আমি উদ্যোক্তা। বলুন কি দরকার? আমরা খবর পাইয়াছি এখানে দীনেশ মজুমদার নামে একজন আসিয়াছে। কই না তো, দীনেশ মজুমদার বলে তো কেউ আসেনি। স্যার, এমনি এমনি এদের মুখ থেকে কথা বেরোবে না, সে তো আমি ভালোই বুঝতে পারিতেছি। বল বল, দীনেশ মজুমদার কোথায়? সত্যি সত্যি বল, বল বল, দীনেশ মজুমদার কোথায়? গোরা পুলিশ আচমকাই সৌরেন দত্তের চুলের মুঠি ধরে টান দিতেই ব্যথায় কুঁকিয়ে ওঠে সৌরেন বলে, বললাম তো দীনেশ মজুমদার নামে কেউ এখানে আসেনি। সৌরেনকে মাটিতে শুইয়ে দিয়ে গোরা পুলিশ তার মুখের উপর বুট দিয়ে চেপে ধরে। সৌরেন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। হ্যাঁ, ওই দেখুন সন্ত্রাসী ক্ষুদিরামের ছবি। শহীদ ক্ষুদিরাম বসু আপনার কাছে সন্ত্রাসী হতে পারে, আমাদের কাছে নয়। আপনার লজ্জা হওয়া উচিত। এরা দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছেন, আর আপনি নিজের দেশকে যারা লুটছেন সেই বিদেশি সাম্রাজ্যবাদীদের দালালি করছেন। ঠিক আপনার মতো মানুষদের দেখলে মুখে থুতু দিতে ইচ্ছে করে। শাট আপ। বল, দীনেশ মজুমদার কোথায়? বল বল বল, দীনেশ মজুমদার কোথায়? ঠিক সেই মুহূর্তে তিনু, সুনীল ও মন্মথ লাঠি হাতে প্রবেশ করে। তিনু হুঙ্কার দিয়ে তাড়াতাড়ি গোরাকে ঠেলে সৌরেনকে দাঁড় করায়। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন গোরা সাহেব, আপনি আমার আখড়ায় আছেন। আমাদের আখড়ার প্রত্যেকটা ছেলে মেয়ে একবার লাঠি হাতে তুলে নিলেই আপনাদের মতো 10 জনের মাথা একাই ফাটিয়ে দিতে পারে। তাই বলছি, কারো গায়ে হাত দেবেন না। যাকে খুঁজতে এসছেন খুঁজুন, খুঁজে পেলে নিয়ে যান। আমরা কেউ কিছু বলবো না, কিন্তু অকারণে কারোর গায়ে হাত দিলে সোজাভাবে বাড়ি ফিরতে পারবেন না, লেংচে লেংচে ফিরতে হবে। যান যান যান, নিজের পথ দেখুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক আছে, আজ আমি চলিয়া যাইতেছি, কিন্তু আমিও দেখিব এই আওয়াজ তোদের কতদিন থাকে। See you bastards. অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পুলিশরা ব্যায়ামের আখড়া থেকে বেরিয়ে যায়। সেই ছিল কানাইলালের প্রথম গুরুদায়িত্ব পালন। সেদিনের সেই ঝুঁকিপূর্ণ অভিযানে কিশোর কানু দীনেশ মজুমদারকে নিশ্চিত পুলিশি গ্রেপ্তারির হাত থেকে বাঁচিয়ে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এবং সক্ষমও হয়েছিল। এবার আমরা জয়নগর মজিলপুর থেকে বরং ফিরে যাই কলকাতায়। দিনটা 1930 সালের 8ই ডিসেম্বর। বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে পড়লেন। সেই সময় ভারতীয়দের রাইটার্স বিল্ডিংয়ে ঢোকার অনুমতি ছিল না। জেলবন্দি ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার চালানোর প্রতিশোধ নিতে তারা ছদ্মবেশে রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে কুখ্যাত লেফটেন্যান্ট সিমসনকে গুলি করে হত্যা করলেন। সাথে সাথেই বিশাল ব্রিটিশ পুলিশ বাহিনী তাদের ঘিরে গুলি চালাতে শুরু করে। শুরু হয় ব্রিটিশ পুলিশের সাথে বাংলার এই 3 দামাল ছেলের লড়াই। বিনয়, বাদল ও দীনেশের গুলিতে বেশ কিছু ব্রিটিশ পুলিশ আহত ও নিহত হয়, কিন্তু ক্রমেই গুলি কমে এলো
বিনয়দের। তারা বুঝতে পারলেন এভাবে বেশিক্ষণ অসম লড়াই চালানো অসম্ভব। ঘটনাস্থলেই পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে আত্মবলিদান দিলেন বাদল গুপ্ত এবং বিনয় বসু ও দীনেশ গুপ্ত নিজেদের মাথায় গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করেন। আহত দুই বিপ্লবীকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তারি ছাত্র বিনয় বসু নিজের ক্ষতস্থান নখ দিয়ে খুঁচিয়ে বিষাক্ত করে স্বেচ্ছা মৃত্যুকে আলিঙ্গন করেন, পাছে ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচারের মুখে অন্য বিপ্লবীদের খবরাখবর ব্রিটিশদের হাতে চলে যায়। আর হাসপাতালে চিকিৎসার পর একটু সুস্থ হতেই দীনেশ গুপ্তকে নিয়ে আসা হলো আলিপুর জজ কোর্টে। সেখানেই বিচারপতি আর গার্লিকের বেঞ্চে দীনেশ গুপ্তের শুনানি শুরু হলো। Your Honor, on 8th December 1930, convicted Dinesh Gupta, along with his two companions, led Binoy Basu and led Badal Gupta, made a terrible terror attack at the Writers' Building and killed many of government officials, along with many from our force. He should be punished for that. Okay. This court finds Dinesh Gupta guilty. আদালতকে বলবো আমাকে কিছু বলার সুযোগ দেওয়া। No! তোমাকে কিছু বলিতে হইবে না। The court has made its decision. সোজাসুজি বলুন না, আপনারা বিচার নয়, বিচারের নামে প্রহসন করতে বসে আছেন। আপনার এবং আপনাদের এই ব্রিটিশ সাম্রাজ্যের এই দম্ভ একদিন চূর্ণ হবেই। Shut up, you native. This court hereby sentence convicted Dinesh Gupta to be hanged till death. বিচারপতি গার্লিকের বিচারের নামে প্রহসনের ফলশ্রুতিতে 1931 সালের 7 জুলাই ফাঁসি হল বিপ্লবী দীনেশ গুপ্তের। এই ঘটনায় বিপ্লবী সংগঠনগুলো তখন গার্লিকের ওপর রাগে ফুঁসছে। এমন সময় সাতকড়ি বন্দ্যোপাধ্যায় জয়নগর মজিলপুরের বিপ্লবী সংগঠনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেন। সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের জয়নগরে আসার খবর দেওয়ার জন্য সুনীল ও মন্মথ তিনুর ব্যায়ামাগারে প্রবেশ করে। সেখানে তিনু তখন তার আখড়ার ছেলেদের লাঠি খেলা শেখাচ্ছে। আরে এই যে দেখছি আমার আখড়ায় চাঁদের হাট। এতদিন পরে তাহলে এই ডাকাতকে তোমাদের মনে পড়লো? একটা খারাপ খবর আছে তিনু। আলিপুর জজ কোর্টের রায় মেনে আজ বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। বিপ্লবী বাদল গুপ্ত তো অ্যাকশনের শেষেই পটাশিয়াম সাইনাইড মুখে দিয়ে, আর বিনয় বসু তো হাসপাতালে থাকাকালীনই ক্ষতস্থানে নখ ঢুকিয়ে সেপটিক হয়ে শহীদ হলেন। আর আজ কোন বিচারক যেন বিচারটা করেছিলেন? বিচার? ওটা একটা প্রহসন হয়েছে তিনু। আর গার্লিক এজলাসে বসে বিচারের নামে প্রহসন করেছিলেন। সেই জন্যই আজ দীনেশ গুপ্তের এই পরিণতি। এইরকম নরপিশাচ গার্লিককে এর ফল কিন্তু ভোগ করতেই হবে। সুনীলদা, শান্ত হও মন মতো। আমি জানি তুমি কিসের কথা ভাবছো, কিন্তু এই সিদ্ধান্ত শুধু তোমার আর আমার নয়। তিনুর মাথায় যেন রক্ত চড়ে যায়। কিন্তু আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমার তো ইচ্ছা করছে এক্ষুনি গিয়ে। তিনু, ছেলে মানুষই করো না। শোনো, আগামীকাল সন্ধ্যায় সাতুদা এখানে আসছেন, কিন্তু খুব সাবধান, কেউ যেন এ কথা জানতে না পারে। এমনিতেই সাতুদা গোড়া পুলিশের নজরবন্দি। তার উপর দীনেশ গুপ্তের ফাঁসির পরে বিপ্লবী সংগঠনগুলো যে গার্লিককে টার্গেট করবে সে আন্দাজ সবাই করতে পারছে। তাই গোড়া পুলিশ সাতুদাকে এখানে নাগালের মধ্যে পেলেই খুব বিপদ হয়ে যাবে। কিন্তু এই ছেলেরা, তোরা বাইরে যা। আরে কানু, বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দে তো। তিনকড়ির নির্দেশে কানু সহ আখড়ার বাকি ছেলেরা বাইরে চলে যায়। তুমি চিন্তা করো না সুনীলদা, সাতুদার জন্য আজই ভালো মাছ ধরার ব্যবস্থা করছি। খুব সাবধান মন মতো, ওই লালমুখো গোড়া জলদস্যুদের কবলে পড়ে যেও না আবার। হঠাৎই কানু দরজার বাইরে থেকে টানতে টানতে নিয়ে আসে নগেন চক্রবর্তীকে। তিনুদা, দরজার বাইরে দেখি দারোয়ান সেজে দাঁড়িয়ে আছে, তাই তোমার কাছে নিয়ে এলাম তিনুদা। কি চাই নগেন কাকা?
আজ নিশ্চয়ই আখড়া দেখতে আসনি? আরে 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 আমি আসতে চাইনি রে, আমি আসতে চাইনি। এই চোখে কি পড়লো বুঝলি, বড় জ্বালা করছে। আমি দাঁড়িয়েছিলাম, এই কানুই আমাকে জোর করে টেনে আনলো। এই দিন শোন, আমি আসতে চাইনি রে। সাবধানে থেকো নগেন কাকা, দিনকাল ভালো নয়। আজ চোখে পড়েছে, কাল মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। নগেন দরজা দিয়ে বেরোনোর আগে তিনু তাকে ডেকে তার চোখের সামনে আঙুল দিয়ে বলল, কানু, কাকাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আর শোন, ফের যদি চোখে কিছু পড়ে তাহলে সেটা চোখে আঙুল দিয়ে বের করে দিস। নগেনকে ঠেলে বের করে দিল কানু। বুঝতে পারছো নিশ্চয়ই, ব্যায়ামাগারে আগামীকাল আমাদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তুমি চিন্তা করো না সুনীল, ব্যায়ামাগারে ছেলেরা পাহারায় থাকবে। ব্যায়ামাগারে ত্রিসীমানায় পুলিশ দেখলেই ওরা এসে আমায় খবর দেবে, আমি সবাইকে শিখিয়ে দেব। আর আমার বড়শিও তো তৈরি আছে, আজই মাছটা ধরে ফেলি, কি বলো? সাবাস, আজ তবে আমরা আসি তিনু, কাল দেখা হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। মন্মথ সেই রাতে একটা হ্যারিকেন আর নিজের ছিপ নিয়ে মজিলপুরের ঘন জঙ্গলে ঘেরা একটা ছোট্ট পুকুরের ধারে গেল। তারপর পুকুরের ধারে থাকা একটা বটগাছ থেকে পুকুরের ধার বরাবর ঠিক 16 পা এগিয়ে একটা ছিপ পুকুরে ফেলে দিল। একবার চেষ্টা করার পর মাছ উঠল না। তারপর আবার বটগাছ থেকে ঠিক 16 পা গুনে গুনে পুকুরের ধারে বসে ছিপ ফেলল পুকুরে। জলের তলায় বড়শিতে এবার কিছু একটা আটকালো। আস্তে আস্তে জল থেকে বড়শির সাথে উঠে আসতে লাগলো একটা কৌটো। বড়শির বদলে সেখানে একটা চুম্বক লাগানো আছে, আর তাতেই লেগে থাকা কৌটোটা জল থেকে তুলে সেটা খুলে একটা গামছায় মোড়া রিভলভার বের করে আনলো মন্মথ। রিভলভারটা কোমরে গুঁজে খালি কৌটোটা পুকুরে ফেলে দিয়ে ছিপ আর হ্যারিকেন নিয়ে আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে গেল সে। পরের দিন সুনীলকে সাথে নিয়ে মন্মথ গেল তিনকড়ির ব্যায়ামের আখড়ায়। সেখানে সৌরেন আর তিনু তখন আলোচনা করছে। সুনীল বলল, আসার পথে মন্মথর সাথে দেখা হলো। মন্মথ কাল ভালোই মাছ ধরেছে। মন্মথ কোমর থেকে পিস্তল বের করে তাদেরকে দেখায়। তারপর সবাই মিলে আলোচনায় বসে। কিন্তু একটু পরেই হঠাৎ বাইরে থেকে একটা হালকা কাশির আওয়াজ আসে। মনে হচ্ছে বাইরে কেউ এসেছে, সবাই ইমিডিয়েট পজিশন নাও। সকলে নিজেদের অস্ত্র নিয়ে পজিশন নেয়। মুখ ঢেকে একজন প্রবেশ করে। বিপ্লবীরা তাকে চিনতে না পেরে তার দিকে অস্ত্র তাক করে দাঁড়ায়। তারপর হঠাৎ সবাইকে চমকে দিয়ে মুখের চাদর সরান সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। এ কি দাদা, আপনি? তোমরা কি ভাবলে? যাই হোক, বসো 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 বসো। শোনো, আজ অত্যন্ত জরুরি প্রয়োজনে পুলিশের নজরবন্দি এড়িয়ে আমি এখানে এসেছি। দীনেশ গুপ্তের ফাঁসির সাজা শুনিয়ে যে পাপ ওই শয়তান গার্লিক করেছে, এবার তাকে সেই পাপের শাস্তি ভোগ করতেই হবে। কিন্তু ওকে রাস্তা থেকে সরানোর জন্য আমাদের কঠিন নিরাপত্তা বলয় ভেদ করতে হবে। সে কাজ কিন্তু যথেষ্ট শক্ত। যাই হয়ে যাক দাদা, ওই গার্লিককে আমরাই মারবো। না, একদম না। ঠিক এই কথাই আমি তোমাদের বলতে এসেছি। গার্লিক বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের টার্গেট। ওরা অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছে গার্লিককে। আর তাছাড়া আমাদের যুগান্তর দল কিন্তু এখনো পুলিশের কাছে অজানা। তাই আমি চাই না গার্লিককে মারতে গিয়ে পুলিশের হিট লিস্টে যুগান্তর দলের নাম যোগ হোক। আপনি যা ভালো বুঝবেন দাদা, তাই করুন। তাহলে এই কাজের দায়িত্ব আপনি কাকে দেবেন ভাবছেন দাদা? গার্লিককে বিমল মারবে, বিমল দাশগুপ্ত। আলোচনার মাঝখানেই হঠাৎ ছুটতে ছুটতে কানু প্রবেশ করে এবং হাঁপাতে হাঁপাতে বলে, তিনুদা, 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 পুলিশের গাড়ি এই দিকেই আসছে। সুনীল
মন্মথ ও সাতকড়ি বন্দ্যোপাধ্যায় অস্ত্র হাতে সজাগ হয়ে দাঁড়ান। সর্বনাশ! এখন উপায়? চিন্তা করবেন না দাদা, কাল মাছ ধরে রেখেছি। এই নিন, চলুন আমাদের সাথে। সাবাস মন্মথ, চলো। বন্দে মাতরম, বন্দে মাতরম। চলো চলো চলো। তিনু, সৌরেন, তোমরা এই দিকটা সামলে নিও। সাতকড়িকে নিয়ে সুনীল ও মন্মথ বেরিয়ে যায়। তিনু ও সৌরেন অস্থিরভাবে পায়চারি করে। ঠিক সেই সময়ে বাঙালি পুলিশকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন একজন ব্রিটিশ পুলিশ। খেয়ে আসিয়াছিল এখানে? আপনি কাকে খুঁজছেন? সেটা তোরা খুব ভালো করিয়াই জানিস। আপনাকে আগেও একথা বলেছি, আজও বলছি, যাকে খুঁজতে এসেছেন খুঁজুন, খুঁজে পেলে নিয়ে যান, না পেলে চলে যান। আমরা কেউ কিচ্ছু জানি না। সেটাও আমি জানি, কিন্তু সেদিন তোরা দীনেশ মজুমদারকে বাঁচাতে পারলেও আজ সাতকড়ি বন্দ্যোপাধ্যায়কে আমার হাত থেকে বাঁচাইতে পারিবি না। লেটস গো। পুলিশরা বেরিয়ে যেতেই সৌরেনের চোখে মুখে চিন্তার ছাপ। অবাক হয়ে সে বলল, কিন্তু পুলিশ সাতুদার কথাটা জানলো কিভাবে? আমি জানি কিভাবে জেনেছে। তুই কিছু বুঝেছিস কানু? হ্যাঁ তিনুদা, যে সেবারে ক্ষুদিরামের স্মরণ সভায় দীনেশ মজুমদারের আসার খবরটা দিয়েছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। কার কথা বলছো তোমরা? মনে করে দেখো তো সৌরেন, ক্ষুদিরামের স্মরণ সভার আগের দিন রাতে ব্যায়ামাগার দেখতে আসার বাহানায় কে আড়ি পেতেছিল? নগেন কাকা। হ্যাঁ, আর গতকালও যখন এই সভার কথা আলোচনা হচ্ছিল, নগেন কাকাকে দরজার বাইরে আড়ি পাততে দেখে কানু। এই রকম নিমকরামকে আর বাঁচিয়ে রাখলে চলে না, একেবারে মাটিতে গিয়ে পুঁতে দিতে হবে। চল তিনু, তুই, আমি আর কানু গিয়ে বেটাকে জীবনের শেষ দিনটা দেখিয়ে আসি। চলো। বিশ্বাসঘাতক নগেনকে শাস্তি দিতে তিনু, কানু ও সৌরেন লাঠি হাতে পৌঁছয় নগেনের বাড়ি। নগেন কাকা, ও নগেন কাকা, আরে ও নগেন কাকা। কে ডাকে রে? কে বাইরে ডাকে? আমরা। দরজা খোলো। নগেন দরজা খুলে বাইরে আসা মাত্র তিনকড়ি তার ঘাড় ধরে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর চেপে বসে বলে, তুমি কি ভেবেছিলে আমাদের খবর বাইরে পাচার করবে আর আমরা টের পাবো না, তাই না? ছি ছি নগেন কাকা, ছি। নিজেদের দেশের থেকে কয়েকটা টাকা তোমার কাছে বড় হয়ে গেল, ওদের সাথে হাত মেলাতে গেলে। টাকা লাগলে আমায় বলতে পারতে, আমি দিতাম। এরপর যদি কোনোদিন ধরতে পারি না, নগেন কাকা, তোমাকে একেবারে এই মাটিতে পুঁতে দিয়ে যাবই বলে রাখলাম। সৌরেন রিভলভার বের করে নগেনের মাথায় ঠেকিয়ে বলে, শোনো নগেন কাকা, এই শেষবারের মতো তোমায় সাবধান করে দিলাম। এরপরে যদি এমন ভুল হয় না, গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেব। আর কোনোদিন এরম করবো না রে, আর কোনোদিন এরম করবো না। পারলে পারলে আমায় ক্ষমা করে দি, আমায় ক্ষমা করে দি। একটা সুযোগ দে রে, একটা সুযোগ দে, একটা সুযোগ দে। সবাই তো জানে, কিন্তু পেট পেট তো তা মানে না রে, পেট তো তা মানে না। জ্বালা জ্বালা, পেটের জ্বালা। একটা সুযোগ দে রে, একটা সুযোগ দে, একটা সুযোগ দে। নগেনের কাতর আবেদনের পর ওরা নগেনকে ছেড়ে দেয়। বাইরে বেরিয়ে এলে কানু তিনকড়িকে জিজ্ঞেস করে, আচ্ছা তিনুদা, তুমি তো পুঁতে দেবে বলে এলে, আর ওই কয়েকটা চড় আর ঘুষি মেরেই তোমার সব রাগ থেমে গেল? কানু, যেখানে একটা চর খুন করার থেকেও বেশি কাজ করে, সেখানে কেন খুন করে নিজের পাপ আর বাড়াবো বল? তাছাড়া নগেনদা স্বভাবে নয়, অভাবে করে। তাই আর মারতে পারলুম না রে ভাই, আর মারতে পারলুম না। ঠিকই করেছিস, তবে ও আর কোনোদিন এ পথ মারাবে না। এদিকে সাতকড়ি ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে থাকেন, কিন্তু পুলিশ তার পালাবার রাস্তায় আগে থেকেই লুকিয়েছিল। তারা সাতকড়ির উপর অতর্কিতে হামলা চালায়।
সাতকড়ি বন্দ্যোপাধ্যায় একা বীর বিক্রমে পুলিশের সাথে গুলির লড়াই চালিয়ে যেতে থাকেন। কিন্তু বিশাল পুলিশ বাহিনীর কাছে একা বেশিক্ষণ লড়াই চালানো তার পক্ষে সম্ভব হয়নি। গুলি শেষ হয়ে যাওয়ায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হন সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। বিপ্লবের আগুন যতই তীব্রভাবে জ্বলছিল, ততই অত্যাচারের মাত্রা বাড়াতে থাকে ব্রিটিশ সরকার। জেলে বন্দী বিপ্লবীদের ওপর পুলিশ অকথ্য নির্যাতন করতে থাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তি সংগ্রামকে দমানোর জন্য। কিন্তু এই সব স্বাধীনতা সংগ্রামীদের যে এত সহজে দমিয়ে রাখা যায় না, সেটা ব্রিটিশ পুলিশ তখনও বোঝেনি। পুলিশের হাতে ধরা পড়ে সাতকড়ি বন্দ্যোপাধ্যায় কারাগারে বন্দী হলেন। আর জেলের মধ্যে বসেই তার দেখা হলো বেঙ্গল ভলান্টিয়ার্সের রসময় সুরের সাথে। বিপ্লবী রসময় সুরের সাথে আলোচনা করে সাতকড়ি গার্লিক হত্যার চিত্রনাট্য লিখতে শুরু করলেন জেলের মধ্যে বসেই। এ কি রসময়? রসময়, তুমি ঠিক আছো? রসময়, ওঠো ওঠো রসময়, ওঠো। আমাদের আরো অনেক বড় লড়াই লড়তে হবে। রসময়, ওঠো। আমি আজ অনেক দিন এখানে আছি দাদা। এদের আপনি চেনেন না, দিন রাত অসহ্য অত্যাচার চালায় এরা। আমি আর এসবে ভয় পাই না। তবে শোনো, গার্লিককে সরিয়ে ফেলার চিত্রনাট্যটা আমাদের কিন্তু এখানে বসেই লিখতে হবে। আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সই এই কাজটা করতে চাইছে। আপনি কি কারুর কথা ভেবেছেন? কাজটা যে যথেষ্ট শক্ত সেটা তো আর তোমাকে আলাদা করে বলে দিতে হবে না। আমি ভাবছিলাম বিমলের কথা, মানে বিমল দাশগুপ্তের কথা। অপরাধ নেবেন না দাদা, কিন্তু আমার মনে হয় বিমলকে দিয়ে এই কাজ করানো যাবে না। কেন? পিডি সাহেবকে মারার পর থেকে পুলিশ হন্যে হয়ে বিমলদাকে খুঁজছে। কাজের আগেই ধরা পড়লে মুশকিল হবে দাদা। কথাটা তো তুমি ঠিকই বললে। এই কথাটা তো আমার মাথায় ছিল না, আমি ভেবেই দেখিনি। তাহলে কে এই কাজ করবে? এই কাজের ভার তাহলে কাকে দেওয়া যায়? আচ্ছা, যুগান্তর দলের কাউকে বলবো? আপনি একটু ভেবে দেখুন, যদি যুগান্তর দল এই কাজটা করে তাহলে কিন্তু ওদের নামও পুলিশের খাতায় দাখিল হয়ে যাবে। না 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 না, শুধু যুগান্তর দলই নয় রসময়, যুগান্তরেরই আরও একটি হাত, সাধন সংঘ। তারা পুলিশের নজরে দিয়ে এখনো কাজ করে চলেছে। আমি কখনোই চাইব না এদের কারোর নামই পুলিশের খাতায় উঠুক। দেখি একটা কিছু ফন্দি বার করতে হবে। আচ্ছা, আনকোড়া কাউকে দিয়ে এই কাজ করাতে হবে যাতে পুলিশের সন্দেহ না হয়। আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তখন আর আমার কিছু বলার নেই, কিন্তু অ্যাকশনটা সফল করতেই হবে। তখন ওরা এই অ্যাকশন করবে বলেছিল, কিন্তু আমি বারণ করলাম। এখন দেখছি। আচ্ছা, সুনীল আর মনমথকে কাল একবার আসবার জন্য বলি। এখানে কিভাবে আলোচনা করবেন দাদা? ওরা দেখা করতে এলে তো সাথে গার্ড থাকবে। এখানে নয় রসময়, এখানে নয়। আমার মায়ের অসুখের কারণে কাল 2 ঘন্টার জন্য ওরা আমাকে বাড়িতে প্যারোলে নিয়ে যাবে। ওখানেই ওদের আসার জন্য বলি। ওরা আমার বাড়ির পিছনের দরজা দিয়ে আসবে, কারণ সামনের দরজায় পুলিশি পাহারা থাকবে। পিছনের দরজা দিয়ে ওরা নিরাপদেই ঢুকবে, তারপর আলোচনা শেষে আবার ওই দরজা দিয়েই চলে যাবে। ঠিক আছে দাদা, কাল কি কথা হয় রাতে এসে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই বলবো রসময়। বন্দে মাতরম, বন্দে মাতরম। পূর্ব পরিকল্পনা মতোই সুনীল মন্মথ সাতকড়ির বাড়ির পিছনের দরজা দিয়ে সাতকড়ির বাড়িতে যথাসময়ে পৌঁছে গেলেন। সাতুদাকে দেখেই মন্মথ জিজ্ঞেস করলে, কেমন আছেন দাদা? আমরা খুবই লজ্জিত দাদা। সেদিন আপনি জয়নগরে না এলে হয়তো। ওসব কথা থাক, আমরা বরং কাজের কথায় আসি। আমার হাতে কিন্তু সময় খুব কম। হ্যাঁ দাদা, বলুন। শোনো, সেদিন আমি তোমাদের বলেছিলাম বিমল দাশগুপ্ত কাজটা করবে, কিন্তু জেলে বসে বেঙ্গল ভলেন্টিয়ার্সের রসময় সুরের সাথে আলোচনা করে আমার খেয়াল হলো বিমল তো এখন ফেরার, পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজছে।
অ্যাকশনের আগে ধরা পড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কাজটা কাকে দিয়ে করানো হবে সেই সিদ্ধান্তটা বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পূর্ণভাবে আমার উপরেই ছেড়েছে। দাদা, আমাদের যুগান্তর দলকেই দিন না এই কাজটার দায়িত্ব। দেখো মন্মথ, আমি তোমাদের আজকে ডেকেছি যাতে তোমরাই এই কাজের দায়িত্ব নাও, কিন্তু তোমাদের মতামত না নিয়ে তো আমি। কি বলছেন দাদা? আপনি যা বলবেন সেই মতোই হবে। হ্যাঁ দাদা, আপনি শুধু একটিবার বলুন কি করতে হবে। তোমরা কখনোই আমাকে নিরাশ করো না সুনীল, মন্মথ। আমি জানি তোমাদের কাঁধে এই দায়ভার চাপিয়ে আমি নিশ্চিন্তে জেলে বসে থাকবো। সাতুদা, আমি এই কাজটা করতে চাই না। মন্মথ না, তুমি বহুদিন ধরে যুগান্তরের অস্ত্র যোগান দেওয়ার কাজ করছো। পুলিশ তোমাকে সন্দেহ করলেও করতে পারে। আমি চাইছি একদম নতুন মুখ, যার নাম পুলিশের খাতায় নেই, মানে যাকে কেউ সন্দেহই করতে পারবে না। আচ্ছা, এই সন্তোষদা, সৌরেনদা বা তিনুদা, এর মধ্যে এরা কেউ করতে পারে না? না 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 মন্মথ না, এরা সবাই চেনা মুখ। আমি নতুন মুখ চাইছি, নতুন, একেবারে নতুন, যার নাম কখনো পুলিশের খাতায় আসেনি, যে সন্দেহের তালিকার বাইরে। ভাবো মন্মথ, শুনি, ভাবো ভাবো, নতুন মুখ কে আছে? নতুন মুখ। আচ্ছা, তাহলে কানু করলে কেমন হয় দাদা? কানু? কে কানু? আমাদের কানু, মানে কানাইলাল ভট্টাচার্য, ওই যে তিনুর ব্যায়ামাগারে ব্যায়ামের অনুশীলন করে, যাকে তিনু বারুইপুরে একবার আপনার কাছে নিয়ে গিয়েছে। আর ওই তো দীনেশ মজুমদারকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পুলিশের সন্দেহের তালিকার বাইরে, ওর হবে। কিন্তু ওইটুকু একটা ছেলে, ও কি এই কাজ করে উঠতে পারবে? আরো বড় কথা, এই রিভলভার চালানোর ধাক্কা কি ও সামলাতে পারবে? আপনি চিন্তা করবেন না দাদা, আমি ওকে দিয়ে রিভলভার চালানো প্র্যাকটিস করিয়ে নেব। আর এই অ্যাকশনের গুরুত্ব আমরা ওকে বুঝিয়ে দেব। বেশ, তাহলে ওই কথাই রইল। গার্লিককে কানুই মারবে। কিন্তু সুনীল, মন্মথ, আমি চাই না এই আলোচনার কথায় তুমি আর তৃতীয় কেউ জানো, এমনকি কানু নিজেও না। আর বাকি সব দায়িত্ব তো। অ্যাকশনটা যেন সফল হয়, আর আমি জেলে বসেই যেন সুখবরটা পেয়ে যাই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, তাই হবে। তোমরা অ্যাকশনের দিন ওর পকেটে একটা চিরকুট দিয়ে দেবে, তাতে লেখা থাকবে। সেই চিরকুটে কি লেখা থাকবে তা সুনীলকে বুঝিয়ে দেন সাতকড়ি। আচ্ছা দাদা। বেশ, তাহলে এখন তোমরা এসো, আবার পরে দেখা হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বেশ, এসো তোমরা, এসো। সুনীল আর মন্মথ বেরিয়ে যেতে গেলে সাতকড়ি বলেন, ও হ্যাঁ সুনীল, মন্মথ, শোনো। অ্যাকশনের দিন তোমরা কানুর পকেটে পটাশিয়াম সায়ানাইডটা দিতে যেন ভুলে যেও না। বজ্রাহতের মতো দাঁড়িয়ে থাকেন সুনীল আর মন্মথ। এইটুকু ছেলে কিভাবে পারবে এই গুরু দায়িত্ব নিতে? দেশের জন্য এত ছোট বয়সে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। দাঁত চেপে এক বুক পাথর নিয়ে দীর্ঘশ্বাস ফেলে সুনীল। জয়নগর মজিলপুরের এক নির্জন আমবাগানে সুনীল ও মন্মথ কানুকে ডেকে পাঠায় অস্ত্র প্রশিক্ষণের জন্য। সুনীলদা, তিনুদা বলল তোমরা নাকি আমাকে ডেকেছো, কি হয়েছে গো? শোন কানু, তোকে একটা খুব বড় কাজ করতে হবে। কাজ? কি কাজ? সেটা সময় হলেই জানতে পারবি, কিন্তু কাজটা খুব গুরুত্বপূর্ণ। তাই সেটা করতে হলে আমাদের কিছু কথা তোকে শুনতে হবে। কি কথা? তোকে যে আমরা কোনো কাজের কথা বলেছি সেটা কাউকে বলা যাবে না। তোর বাড়ির কাউকে তো নয়, এমনকি তোর তিনুদাকেও না। আচ্ছা বেশ। আর আজ থেকে প্রত্যেক দিন তুই এই বাগানে এই সময় এসে আমাদের সাথে দেখা করবি। হ্যাঁ, সে না হয় করলাম, কিন্তু দেখা করে কি হবে? মন্মথ ধুতির গোঁজ থেকে রিভলভার বার করে কানুকে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি জানিস? এটা তো বন্দুক। হ্যাঁ, এটাকেই বলে রিভলভার। তোকে সেই বিশেষ কাজের জন্য এটা চালানো শিখতে হবে। শুরু হলো কানাইয়ের অস্ত্র প্রশিক্ষণ। মন্মথ ও সুনীলের প্রশিক্ষণে কানাইলাল ক্রমেই
অ্যাকশনের জন্য তৈরি হয়ে গেল। অ্যাকশনের যখন আর মাত্র কয়েকদিন বাকি, তখন সুনীল চ্যাটার্জি তাকে একদিন কলকাতায় নিয়ে আসার কথা জানালেন। আর সেই জন্য তিনি কানুকে, তার মাকে কোনো একটা মিথ্যে অজুহাত দেওয়ার কথা বললেন। কানাই বাড়ি গিয়ে মাকে কিছুদিন বাড়িতে থাকতে না পারার কথা বলে। কানু, বাবা আজ যাস না বাবা, আর কিছুদিন পর নয় দোকানে যাস, সবে এত বড় রোগ থেকে উঠলি। আরে না না, কিচ্ছু হবে না, তুমি মিচিমিচি এত চিন্তা করো না। আরে আমার রোগ তো সেই কবে সেরে গেছে মা। কি কপাল করে যে এসেছিলি তুই, এত বড় রোগ হলো, না পারলুম তোকে ভালো একখান ডাক্তার দেখাতে, না পারলুম ভালো পথ্যি খাওয়াতে। বাবা পঞ্চাননের অসীম কৃপায় তোকে ফিরে পেয়েছি বাবা। মোটেই না, তোমার জন্য আমি সেরে উঠেছি মা, শুধুমাত্র তোমার জন্য। এমন বলিসনি, বাবা পঞ্চানন কৃপা করেছিলেন বলেই তুই না বিনা থেকে উঠে এমন চলাফেরা করছিস। আচ্ছা মা, তাই যদি হয়, তোমার বাবা পঞ্চাননকে একবার বলো না আমাদের দেশের উপর যে বিদেশি ভূত ভর করেছে তাকে নামিয়ে দিতে, এই দেশের ভূতুরে রোগটাকে সারিয়ে দিতে বলো না মা। কি আবোল তাবোল বকছিস, মারবো এক চড়। তুই এবার থেকে সোজা দোকানে যাবি আর দোকান থেকে সোজা বাড়ি আসবি। স্বদেশীদের সঙ্গে যদি মিশেছিস তো কান টেনে ছিঁড়ে নেবো আমি। আচ্ছা বাবা, আর তাই হবে তাই হবে। কানু, বাবা একটা সত্যি কথা কইবি? কি মা? আমি জানি তুই দোকানে যাচ্ছিস না, তুই কোথায় যাচ্ছিস বলতো? আমাকে এটা তুমি জিজ্ঞাসা করো না মা, আমি তোমাকে মিথ্যে বলতে চাই না। শুধু আমার উপর ভরসা রেখো, তোমার কানু কোনো দিন কোনো খারাপ কাজ করবে না। আমাকে আমাকে তোমার আশীর্বাদ দাও মা, আমি যে কাজে যাচ্ছি তাতে যেন সফল হই। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে রে কানু। আমি জানি তুই অনেক বড় হবি, কিন্তু মনটা যে বড় কু ডাকছে রে। আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো তো মা। আচ্ছা, তোমার ওই পঞ্চাননের পুজো দিতে যাওয়ার কথা না? হে বাবা, হ্যাঁ তো, অনেক বেলা হয়ে গেল, আমি পুজো দিতে চললুম। আর তুই কবে আসবি আবার বাবা? আমি আবার সামনের সপ্তাহে আসবো মা। মা চললুম, তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো। তুইও সাবধানে থাকিস বাপ, তাড়াতাড়ি ফিরিস। দুগ্গা দুগ্গা। কানু তার মাকে বিদায় জানাতে গিয়ে অজুহাত দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মায়ের অবচেতন মন বুঝে গিয়েছিল যে সে মিথ্যে বলছে। হয়তো মা এটাও বুঝতে পারলেন যে আর কোনো দিন তিনি তার কানুকে দেখতে পারবেন না। সেই ছিল কানাইলালের সাথে তার মায়ের শেষ সাক্ষাৎ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কানু সুনীল চ্যাটার্জির সাথে কলকাতায় পাড়ি দিল। তারপর অ্যাকশনের আগের দিন সুনীল চ্যাটার্জি বেড়াতে যাওয়ার অছিলায় কানাইকে আলিপুর জজ কোর্ট ঘুরিয়ে দেখালেন। আর সেই রাত্রেই তাকে জানানো হলো তার সেই বড় কাজটি কি। কানু, তোর সেই বড় কাজের দিন এবার উপস্থিত। কিন্তু তুমি তো আমাকে এখনো বললেই না আমার কাজটা কি। বলবো, আগে বল আজ তোর বেড়াতে কেমন লাগলো? বেড়াতে আজকের আমার খুব ভালো লেগেছে গো সুনীলদা। জানিস কানু, আজ সকালে কোর্টে তোকে যার এজলাস দেখাতে নিয়ে গিয়েছিলাম, সেই দীনেশ গুপ্তের ফাঁসির আদেশ দিয়েছিল। কি কি বললে সুনীলদা? ওইটাই গার্লিক? আচ্ছা সুনীলদা, আমরা কি সবাই মরে গেছি? কেন কেন মানে? আজই তো ওর কোর্টে ঘুরে এলুম আমরা। আরে ভেতরে ঢুকে তো শেষ করে দিলেই পারতাম। যে যাবে সে তো আর ফিরে আসতে পারবে না রে ভাই। আরে বাবা, যে যাবে সেই মরবে। এই তো আমারই তো কিছুদিন আগে টাইফয়েড হয়েছিল, মরেই যেতুম ওই রোগে। বিছানায় শুয়ে কাতরাতে মরাচ্ছে। এভাবে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়াই তো ভালো, তাই না সুনীলদা? সুনীলদা আমাকেই দাও না সুনীলদা এই কাজের ভার। রিভলভারটা তো আমার কাছেই রয়েছে, আমাকেই দাও সুনীলদা, দাও না সুনীলদা। তাই হবে রে, কালই তুই গার্লিককে মারবি, আর এটাই হবে তোর সেই বড় কাজ। সত্যি বলছো সুনীলদা? কাল আমি দীনেশ গুপ্তের হত্যাকারী ওই শয়তান গার্লিককে মারবো? হ্যাঁ কানু,
সংগঠনের অনেক উপর থেকেই তোর নাম এসেছে, কিন্তু আমাদের বারণ ছিল তোকে এই বিষয়ে তাড়াহুড়ো করে কিছু না বলতে। আচ্ছা আচ্ছা, বললে কি এই কানাই পালিয়ে যাবে ভেবেছিলে সুনীলদা? না রে ভাই, পালায় তো কাপুরুষরা, তুই তো বীর, যে অভিমন্যের মতো চক্রব্যূহে প্রবেশ করে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবি। কাল তোকে ব্রিটিশ পুলিশ বাহিনীর নিরাপত্তার বলয় ভেদ করে গার্লিককে শেষ করতে হবে। তুই পারবি তো কানু? পারবো সুনীলদা, নিশ্চয়ই পারবো। তুই আজ ঘুমিয়ে পড় কানু, কাল অনেক সকালে উঠতে হবে। হ্যাঁ সুনীলদা, আজ বড় ক্লান্ত লাগছে, আমি বরং ঘুমিয়েই পড়ি, বুঝলে? কানু ঘুমোতে চলে যায়। চিন্তায় সে রাতে সুনীলের আর ঘুম হয় না। ছেলেটাকে গ্রাম থেকে নিয়ে এলাম, হয়তো আরোকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো না। ছেলেটাকে হয়তো কেউ চিনবেই না। আচ্ছা, ও কি ঘুমিয়ে পড়ল? পরের দিন নিশ্চিত মৃত্যু জেনেও এমন নিশ্চিন্তে কে ঘুমোতে পারে? অবশেষে উপস্থিত হল সেই দিন, 27 জুলাই 1931। সুনীল নিজের হাতে সাজালো কানুকে, ঠিক যেমন করে যোদ্ধাকে যুদ্ধে যাওয়ার পূর্বে সাজিয়ে তোলা হয়। শোন, সেশন কোর্টে এখন একটা সাধারণ মোকদ্দমা চলছে। পুলিশের সেরকম কড়াকড়ি নেই, তবে অনেকেই এই ঘরে যাতায়াত করবে। তুই টিফিনের পর ঢুকবি, আমি সে সময় কোর্টেই থাকবো। বাইরে পূব দিকে একটা ট্যাক্সিও প্রস্তুত থাকবে। যদি বেরিয়ে আসতে পারিস তাহলে সোজা ট্যাক্সিতে চড়ব। আর এটা রাখ। তারপর তার হাতে গুঁজে দেয় পটাশিয়াম সায়ানাইড। কি এটা? পটাশিয়াম সায়ানাইড। অ্যাকশনের শেষে যদি বেরিয়ে আসতে না পারিস। এটা তোমরা ঠিকই করেছো সুনীলদা। ওই বিদেশি ভূতেদের হাতে মরার থেকে চন্দ্রশেখর আজাদের মতো নিজের হাতেই নিজেকে শেষ করে দেওয়া ঢের ভালো। আর এটা পর। অবশেষে সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতো সুনীল কানুর হাতে গুঁজে দেয় সেই চিরকুট। পরে সাবধানে তোর কোটের পকেটে ঢুকিয়ে রাখ। ধ্বংস হও দীনেশ গুপ্তের ফাঁসির দণ্ডলভ, বিমল দাশগুপ্ত। ও এই তোমরা ঠিক করেছো গো সুনীলদা। আমি মরে গেলে আমার কোটের পকেট হাতরে পুলিশ তো এই চিরকুটটাই পাবে, আর বুঝবে আমি বোধহয় সেই পেডি সাহেবের হত্যাকারী বিমল দাশগুপ্ত। তখন তো পুলিশ আর বিমল দাশগুপ্তকে খুঁজবে না, তিনি নিশ্চিন্তে নিজের অ্যাকশন চালিয়ে যেতে পারবেন। এ কি সুনীলদা, তোমার চোখে জল কেন? আরে আজ তো আমাদের আনন্দের দিন গো। ওই শয়তান গার্লিক আজ ওর পাপের শাস্তি পাবে। চোখের জল ফেলো না সুনীলদা, গুরুজনের চোখের জলে ছোটদের যে অমঙ্গল হয়। তুই সত্যি মস্ত বড় বীর কানু। যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে প্রতি জন্মে যেন তুই এই মহান দেশের বীর সন্তান হয়ে জন্ম নিতে পারিস। বন্দে মাতরম। বন্দে মাতরম। ঠিক দুপুর 1:30টার সময় কানাইলাল এজলাসে উপস্থিত হয়। হাতে একটা লম্বা কালো ছাতা। এজলাসে সবাই তখন বিচারপতি গার্লিকের জন্য অপেক্ষারত। এজলাসের মধ্যে ব্যস্ততা। কিছু বিচারাধীন বন্দী, পুলিশ, উকিল এবং আদালতের সহযোগীরা যে যার নিজের কাজে ব্যস্ত। ধীরে ধীরে উপস্থিত হলেন বিচারপতি গার্লিক। হঠাৎই আদালত কক্ষে উপস্থিত সাধারণ জনতার মধ্যে থেকে লাফিয়ে উঠে কানাইলাল পৌঁছে গেলেন এক্কেবারে বিচারপতির সামনে। তার ছাতার মধ্যে থেকে বের করে আনলেন 38 বোরের কোল্ট জুপিটার রিভলভার। পরপর 3টে গুলি বিঁধে গেল বিচারকের বুকে। মাটিতে লুটিয়ে পড়লেন আর গার্লিক। কুখ্যাত বিচারপতির বিচার হল। গার্লিকের ভবলীলা সাঙ্গ করে কানাইলাল পটাশিয়াম সায়ানাইড মুখে পুড়ে আত্মবলিদান দিলেন। ছুটে এলো ব্রিটিশ পুলিশ বাহিনী। আমি পেরেছি সুনীলদা,
আমি পেরেছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তারা মৃতদেহের উপরেই নিজেদের রাগ, ক্ষোভ, বিদ্বেষ উজাড় করে দিতে থাকে। গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেয় একটু আগেই শহীদ হওয়া বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মৃতদেহটাকে। লাঠি, গুলি সবকিছু চালিয়েও যখন তারা ক্ষান্ত হয় না, তারপর সার্চ করতে থাকে, আতিপাতি খুঁজতে থাকে তার কোটের পকেট। আর সেখান থেকেই উদ্ধার হয় সেই চিরকুট, যাতে লেখা ধ্বংস কর, দীনেশ গুপ্তের ফাঁসির দণ্ড লও, বিমল গুপ্ত। সেই চিরকুট পেয়ে পুলিশ তাকে বিমল বলেই চিনল। শেক্সপিয়ার যতই কাব্য করে বলুন, নামে কি আসে যায়? আসলে তো মানুষ নিজেকে যত ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে নিজের নামকে। কিন্তু কানাইলাল ভট্টাচার্য ছিলেন তার উল্লেখযোগ্য ব্যতিক্রম। নিজের দেশের জন্য তিনি নিজের নাম পরিত্যাগ করে অন্যের নাম ধারণ করেই শহীদ হয়ে গেলেন। এই ঘটনার অনেক পরে পুলিশ জানতে পারল গার্লিকের হত্যাকারী আসলে বিমল দাশগুপ্ত নন, অন্য কেউ। গোপন সূত্রে পুলিশ জানল বিমল সেজে যিনি গার্লিককে হত্যা করেছিলেন তিনি কানাইলাল ভট্টাচার্য। কিন্তু প্রত্যেকেই এই বিপ্লবীকে কানাইলাল বলে চিনতে অস্বীকার করে। তখন প্রমাণ সংগ্রহ করতে ব্রিটিশ পুলিশ এসে পৌঁছল কানাইলালের বাড়ি, তার মা কাত্যায়নী দেবীর কাছে। কে আছেন? দরজা খুলুন। কে আছেন? দরজা খুলুন। আসুন। আপনি কি কাত্যায়নী দেবী? হ্যাঁ, আমি। আপনার ছেলে নাকি বহুদিন ধরিয়া নিখোঁজ, কোথায় সে? আপনারা কি আমার কানুকে খুঁজে পেয়েছেন? দেখুন তো ছবিটা, এটা আপনার ছেলে কিনা। পুলিশ কাত্যায়নী দেবীকে কানুর মৃতদেহের ছবি দেখালো এই অভিপ্রায় নিয়ে যে কোনো মা তো তার ছেলেকে চিনতে অস্বীকার করবেন না। না 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 না, এ আমার ছেলে নয়, এ আমার ছেলে নয়। ভালো করে দেখে বলুন এটাই আপনার ছেলে। ছেলে নয়। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার ছেলে। না 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 না, আপনি কেমন মা, নিজের ছেলেকে অস্বীকার করছেন? লেটস গো। কানু, কানু তুই কোথায় চলে গেলি বাবা? তুই কোথায় গেলি? কানু, কানু তুই কোথায় গেলি বাবা? তুই ফিরে আয় কানু, কানু, কানু। এতক্ষণ শুনলেন মহান বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের শহীদ হওয়ার কাহিনী। এই মহান বীর বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের জীবনী নাটক হিসাবে দেখতে গেলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ।